যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিকতা। হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আমি আজকের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার রাত্রে অনেক ভালো ঘুম হয়েছে, ঘুম থেকে উঠেছি, একটু লেখাপড়া করেছি। আমি দেখেছি আমাদের বাংলাদেশ আমেরিকার দৃষ্টিতে বা ইউরোপিয়ানদের দৃষ্টিতে আমার বাংলাদেশ সামনে কতটুকু এগোচ্ছে, কি করবে না করবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সুযোগ্য নেতৃত্বে কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে একটু লেখাপড়া করেছি। এরপরে একটু টেকনিক্যাল বিষয় থাকে, অনেক কিছু লোকজনকে জিজ্ঞাসা করেছি। আজকের একটা বিষয় নিয়ে আমার কথা বলার ওয়াদা করেছি। আমার লোকজনরা বলেছে যে আমার একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। দর্শকবৃন্দ, আসলে আমাদের বাংলাদেশে গত 54 বছরেও আমাদের দেশে প্রাতিষ্ঠানিক একটা রাজনীতি শুরু হয় নাই, প্রাতিষ্ঠানিক একটা রাজনীতিকে তৈরি করতে দেওয়া হয় নাই। এটা আমাদের রাজনৈতিক যেমন ব্যর্থতা আছে, ব্যক্তিগত ব্যর্থতাও আমাদের মানুষের মধ্যে আছে। কারণ শিক্ষিত জনগোষ্ঠী এই অপরিচ্ছন্ন এবং ইডিওটিক এই রাজনীতিতে কেউ ইনভলভ হতে চায় না। আমি আপনাদেরকে যদি বলি ঠান্ডা মাথায়, এই নোংরা রাজনীতির ভিতরে কোনো মানুষই জয়েন করতে চায় না। বিধায় এখানে কারা জয়েন করেছে? কতগুলো টোকাই, কতগুলো চাঁদাবাজ, কতগুলো খুনি, কতগুলো অযোগ্য লোকজন। যারা করবে দারোয়ানের চাকরি তারা হয় প্রধানমন্ত্রী, তারা হয় দেশের প্রেসিডেন্ট। যারা করবে স্কুলের দপ্তরিগিরি তারা হয় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। যারা করবে পিয়নের চাকরি তারা হয় ঢাকা মহানগরীর মেয়র। যারা করবে প্রস্টিটিউশনের মাসির চাকরি তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান। অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয়, অসৎ নেতৃত্ব, নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগাড়ে পৌঁছে দেয়, ঠিক সেই মুহূর্তে টোকাই শ্রেণীর জন্ম হয় রাজনীতিতে। টোকাই শ্রেণীর জন্ম হয় একটা ব্যাংকের চেয়ারম্যান হতে। টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে। এই টোকাই শ্রেণী আজকের 17 বছর বাংলাদেশ রুল করেছে। একটা দলের হয়ে রুল করেছে, বিহাইন্ড দ্য সিন রুল করেছে। আমরা সবাই জন্য নির্বিকার, আমরা যা সবাই নির্বিকার, এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না। এদের দাঁত এত বড়, তারা যে কাউকে কামড় দিয়ে বসে। এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে, ও একটু ভদ্রভাবে কথা বলেন, আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয়, সো কাউকে কিছু বলা যাবে না। হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না। কোন রাজনীতিবিদের তকমা লাগিয়ে কোন লোক যদি 100 কোটি টাকার সম্পত্তি 2 টাকায় বিক্রি করে তাকে ডাকাত বলা যাবে না। রেলওয়ে সম্পত্তি বাপের নামে লিখিয়ে যদি বাজার করে তাকে ভূমিদস্যু বলা যাবে না। একটা কালচার আমরা তৈরি করেছি। আমরা বলি যে খারাপকে খারাপ বলো। আমরা জুমার নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাই, রোজা রাখার জন্য পাগল হয়ে যাই, কিন্তু একটা খারাপকে খারাপ বলবো এটা বলা যাবে না। এটা যদি কেউ বলতে যায় তাহলে সে খারাপ, সে ভালো না, সে খারাপ বংশের, তার মুখ ভালো না, তার চরিত্র ভালো না। এটা আমাদের রাজনীতি। দর্শকবৃন্দ, এটাই আমাদের সামাজিক অর্জন, এটাই আমাদের দেশের অর্জন। আমাদের দেশের একটা মানুষ যখন শিক্ষিত হয়ে পৃথিবীতে অর্জন
করে সে আর দেশে ফিরে যেতে চায় না। কেন চায় না জানেন? আমাদের এই চরিত্রের জন্য, আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য। আমার দেশে লক্ষ লক্ষ গর্বিত ভাই রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো। ওনার মতো এত সফলতা পান নাই, কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন লোকজন বিদেশে আছে। এই টোকাই পেশাদের জন্য তারা দেশে যায় না। এই টোকাই পেশারা এমন ভাবে রাজনীতিতে, সমাজে, অফিস আদালতে এমন ভাবে জেকে বসেছে, ওখানে শিক্ষিত জনগোষ্ঠী কেউ ঢুকতে পারবে না। দর্শকবৃন্দ, আমরা সবাই বলেছি হাসিনা শেখ এবং ভারত গত 17 বছর বাংলাদেশকে চুষে খেয়েছে। আপনারা কি মনে করেন স্রেফ হাসিনা মাগি এবং আওয়ামী লীগ এরাই শুধু ভারত চুষে খেয়েছে? দর্শকবৃন্দ, না। আপনাদেরকে আমি একটা একটা করে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন। আমি 2013 কথা বলি। আপনাদের 5ই মের হেফাজতের ম্যাসাকারের কথা কি আপনাদের মনে আছে? এটার কথা কি আপনাদের মনে আছে? এই ম্যাসাকার আপনারা কি কখনো চিন্তা করেছেন এই ম্যাসাকারটা কি শুধু হাসিনা এবং বেনজির এবং জিয়াউল হাসান এদেরকে দিয়ে হয়েছে? আপনাদের কি মনে হয়েছে এই ম্যাসাকার? এটার জন্য দেশবাসী কান্না করে না? এই ম্যাসাকারটা বাংলাদেশে জঘন্যভাবে একটা ইম্প্যাক্ট করে না, যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে? ওকে, আপনারা সবাই জানেন 5ই মে 2013 সালে বিএনপি জামাত আন্দোলনের ডাক দিয়েছিল। বেগম জিয়া মানসিকভাবে এতটাই তৈরি ছিলেন, উনি ওনার বিছনাপত্র সবকিছু একত্র করে উনি তৈরি হয়ে বসেছিলেন এই আন্দোলনে সরকার পতন করাবেন, এবং এই পতন করানোর পরে দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, সো এন্ড সো ফোর্থ। কিন্তু আপনারা সবাই জানেন ওই সময় হাসিনা শেখ বেশ কয়েকজন লোকজনের সাথে দেখা করেছে। বেশ কয়েকজন, একজন এবং দুইজন না। যাদের সাথে দেখা করেছে হাসিনা শেখ বিএনপির বেশ কিছু নেতার সাথে দেখা করেছে। ওই সময় হাসিনা শেখের সাথে কে কে ছিল? পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ছিল, বেনজির আহমেদ ছিল, জিয়াউল হাসান ছিল এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল। আমি এদের পজিশন গুলো বলি। হাসান মাহমুদ খন্দকার ছিল পুলিশের আইজি। বেনজির আহমেদ ওই সময় হয়তো আমি যদি ভুল না করি র্যাব রান করতো। জিয়াউল হাসান সে তখন র্যাবি ছিল, এবং মেজর জেনারেল আকবর হোসেন ছিল ডিজিএফআই ডিজি। হাসিনা শেখ যখন এই হেফাজতের এই মোকাবেলা করার জন্য এদেরকে নিয়ে মিটিং করে, তখন বিএনপির 4-5 জন লোক এদের সাথে ছিল। তাদের ভিতরে যারা সাথে ছিল তাদের ভিতরে প্রথম ছিল সাদেক হোসেন খোকা। তাদের সাথে আরো একজন ছিল সুপরিচিত বাংলাদেশের লেংটি পড়া সোশ্যাল প্রস্টিটিউট মির্জা আব্বাস, এবং বিএনপির খুব বড় একজন ফাইন্যান্সার আব্দুল আউয়াল মিন্টু, এবং হেফাজতে ইসলামেরও একজন, আমি ওই নামটা এই মুহূর্তে দিলাম না। এদেরকে কেন ডেকেছিল? বিএনপি যখন ঢাকা মহানগরীতে হরতাল করত, মিছিল করত, অবরোধ করত, বিএনপি নির্ভর করত সাদেক হোসেন খোকার উপরে, কারণ তার লাঠিয়াল বাহিনী ছিল, সিনেমা ব্ল্যাক করার লোকজন ছিল, ডান্ডাবাজি, রাহাজানি, চান্দাবাজি এদের লোকজন ছিল, পেশি শক্তি ছিল, এবং বেগম জিয়া নির্ভর করত মির্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালুক এসব লোকজনদের উপরে নির্ভর করত, মোহাম্মদ সালাম এদের উপরে নির্ভর করত, এবং পয়সা টয়সার দিক থেকে নির্ভর করত আবুল খায়ের লিটু,
আব্দুল্লাহ আল মিন্টু এবং আরো কিছু লোকজন। হাসিনার টার্গেট ছিল ওই মুহূর্তে, হাসিনা জানতো যদি হেফাজতের ওই ডাকের ওই আন্দোলন ওই মুহূর্তে যদি সফল হয়, গভর্নমেন্ট ফল করে 2013-তে, 2014 নির্বাচন আর হয় না। সাদেক হোসেন খোকা এবং মির্জা আব্বাসকে দায়িত্ব দেওয়া হয় বেগম জিয়াকে ওখান থেকে সরিয়ে নিতে এবং বিএনপিকে যে কোনো উপায়ে, বিএনপির যত লোকজন আছে ওই সময় আন্দোলন, ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি টেবিলে বসে হাসিনা শেখ বলেছিল আব্বাস এবং সাদেক হোসেন খোকাকে যে কোনো মূল্যে বেগম জিয়াকে ওখান থেকে সরাতে হবে। সরিয়ে দিয়েছে, যথাযোগ্য দায়িত্ব পালন করেছে এবং এদেরই প্ররোচনায় এই ম্যাসাকার হয়েছে। এখন আমরা একটা কথা বলতে পারি, এর পিছনে অফকোর্স হাসিনা শেখ দায়ী, অফকোর্স বেনজিরের হাত রক্তাক্ত, অফকোর্স এই যে পুলিশের আইজি মেজর জেনারেল আকবর, এদের সবার হাত রক্তাক্ত। কিন্তু এদের সাথে যারা ছিল, ওই আন্দোলনকে যারা ব্যর্থ করেছে, বেগম জিয়াকে যারা মিসগাইড করেছে, তাদের ভিতর মির্জা আব্বাস একজন। মির্জা আব্বাসের টাকা, সহায় সম্পত্তি, তার সবকিছু এবং সাদেক হোসেন খোকার সবকিছু হেফাজত করার দায়িত্ব হাতে নিয়েছিলেন স্বয়ং হাসিনা শেখ। আপনারা কি জানেন, তাদেরকে কনভিন্স করার জন্য, তাদেরকে এই মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা এদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার জন্য মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা আরো কয়েকজন মানুষের সাথে দেখা করে। শুনলে একটু অবাক হবেন, মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা এবং আমার জানা মতে মির্জা ফখরুল একজন লোকের সাথে দেখা করে এই হেফাজতে মে মাসের 5 তারিখে, তো মে মাসের 1 অথবা 2 তারিখে তারা দেখা করে পঙ্কজ শরণের সাথে। মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল মিন্টু এবং মির্জা আব্বাস পঙ্কজ শরণের সাথে দেখা করে। পঙ্কজ শরণকে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে, 2 দফা মিটিং হয় এদের সাথে। ও বাই দ্য ওয়ে, আমি আরেকজনের নাম বলতে ভুলে গেছি, আমির খসরু মাহমুদ। এবং দেখা করার পরে তারা ডিসাইড করে, ওকে গাড়ির নিচে ফেলে দাও। কাকে? হেফাজতকে। আমরা গাড়ির নিচে ফেলে দাও, আমেরিকা একটা কালচার আছে, আমেরিকান কালচারাল ডায়ালগে বলে let's put the guy under the bus, means ওরে গাড়ির তলে ফেলাই দাও, আমি বাইচা যাই। মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল মিন্টু, সাথে আরো 2-3 জন পঙ্কজ শরণের সাথে দেখা করেছিল একটা আলাপ আলোচনায়। ওকে আমাদের সাথে আসেন, আমাদের সাথে কাজ করেন, আমাদের সাথে হাত মিলান, আমরা আপনাদেরকে রক্ষা করব। ওকে, তো মির্জা আব্বাস সফল হয়েছে। হাসিনার প্রত্যেকটা কর্মকাণ্ডে সহায়তা করার জন্য সে তার স্ত্রীকে বেগম জিয়া পাশাপাশি কাছাকাছি পৌঁছে দিয়েছে। খায়রুল কবিরের খোকনের বউকে পর্যন্ত বেগম জিয়ার কাজের বেটি বানানো হয়েছিল। কেন জানেন? খবর আনা নেয়া করার জন্য। বেগম জিয়াকে 5ই মে শুধু ডিস্ট্রাক্ট করা হয় নাই, মিসগাইড করা হয় নাই, তাকে হেল্পলেস ভাবে সরিয়ে নেওয়া হয়েছে। বেগম জিয়া আপত্তি তুলেছিলেন। এই মির্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালু, আরো কিছু লোকজন, এরা এবং সাদেক হোসেন খোকা, এখন বেগম জিয়া নির্ভর করত
ঢাকা মহানগরীকে নিয়ন্ত্রণের জন্য সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল মিন্টু, আরো 2-4 জন, এরা যখন পিছ থেকে বলে না ম্যাডাম আর এটা আগানো যাবে না, আমাদের এখান থেকে সরতে হবে, তো তারা ওখান থেকে ভেগেছে। গাড়ির নিচে কাকে ফেলে দেওয়া হয়েছে? বন্দুকের নলের সামনে হেফাজতের বাচ্চা বাচ্চা পোলাপানদেরকে, যাদেরকে দিনে দুপুরে রাতের আধারে খুন করা হয়েছে। এবং এই খুনের রক্ত মির্জা আব্বাসের হাতে, এই খুনের রক্ত সাদেক হোসেন খোকার হাতে, এই খুনের রক্ত মির্জা ফখরুলের হাতে, এই খুনের রক্ত আব্দুল্লাহ আল মিন্টুর হাতে, এই খুনের রক্ত আমির খসরু মাহমুদের হাতে, যারা আজকের বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে কথা বলে। পঙ্কজ সরণের সামনে তারা রয় হয়ে শপথ নেয়। এসব মাদারসানরা, আপনারা যাদেরকে বিএনপির বড় নেতা, প্রেসিডিয়াম সদস্য, সেক্রেটারি জেনারেল আপনারা মনে করেন, এখন মির্জা আব্বাস, আমি মির্জা আব্বাসের বেশ কিছু কর্মকাণ্ড এর পরেও আমার চারিদিক থেকে আমি জানি যে মির্জা আব্বাস কোথায় কোথায় জড়িত। তো মির্জা আব্বাস কোথায় কোথায় জড়িত এটা নিয়ে আমি তার কিছু দুর্নীতির খতিয়ান আমি এভাবে সামনে দিই। শুনুন আমি কি বলেছিলাম। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গডফাদার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস। তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রিয়ানক ছিল মির্জা আব্বাস। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ, ভূমিদস্যুতা, চাঁদাবাজের সিন্ডিকেট করে ঢাকাকে পরিণত করেছিল ক্রাইম সিটিতে। তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এই যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল অনেক। 2001 সালে ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সুব্রত বাইন, আরমান, সাগর, তাজ সহ কুখ্যাত এই সন্ত্রাসীদের তত্ত্বাবধান করত মির্জা আব্বাস। বিএনপি শাসনামলের 5 বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই 1000 কোটি টাকার সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দ করান তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, ইস্কাটনে 29টি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে। মোট 391 কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় 800 কোটি টাকার উপরে, কিন্তু বাজার দরের 1/10 দামে এসব বাড়ি বিক্রি করে দেয়। গুলশানে 1.5 থেকে 2 কোটি টাকা মূল্যের, কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র 10 থেকে 15 লাখ টাকা দরে। 2007 সালের 28শে জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায়, টেন্ডারবাজি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ের 2 একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র 1,46 লাখ টাকায় বিনিময়ে লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে 51 কোটি টাকা। অথচ রেলওয়ের জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নেই, তাই এটি করার আইনত অধিকারও মির্জা আব্বাসের ছিল না। এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানায়। মির্জা আব্বাসের ক্যাডার বাহিনীর প্রতাপের কাছে হেরে যায় বাংলাদেশ রেলওয়ে। দর্শকবৃন্দ, সরকারি প্রভাব খাটিয়ে জমি দখল, পানির দামে কোটি টাকার সরকারি প্লট বিক্রি, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা মির্জা আব্বাস। এমনকি তার হরিলুটের নিয়োগ বাণিজ্য বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য 1 সেকেন্ডের ব্যাপার। 17 জুন 2007 সালে সমকাল পত্রিকা থেকে জানা যায়,
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে 71 জনকে দ্রুততর চাকরি দেয় প্রতিমন্ত্রী আব্বাস। 20 আগস্ট পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেওয়ার পরে শতাধিক ব্যক্তির কাছ থেকে 4 থেকে 6 লক্ষ করে টাকা নেওয়া হয়। এই হরিলুটের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় রাজুকের চেয়ারম্যান। এরপরে প্রতিমন্ত্রী আব্বাস তাকে সাভারে প্রশিক্ষণে পাঠানোর নামে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। 6 অক্টোবর একই প্রশ্নে 2 শিফটে ভিন্ন ভিন্ন সব পদে পরীক্ষা হয় এবং 20 অক্টোবর তালিকাভুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেয় কোটি কোটি টাকার বিনিময়ে এই মির্জা আব্বাস। কোটি কোটি টাকার দুর্নীতির বিনিময়ে রেলের 78 কোটি টাকা মূল্যের জমি মাত্র 5 কোটিতে বিক্রি করে দেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলে, আমার বয়স 76 বছর 74 বছর, আমি কি দুর্নীতি করতে পারি? দর্শক বৃন্দ, কেন দুর্নীতি করবে মির্জা আব্বাস? দেখেন না, তেল হাজতে যায়, সেখানেও মনে হয় জামাই আদরে তেল চ্যাটচিটা, পুলিশ আদর করে মির্জা আব্বাসের চুমা দিয়া বাইর করে। কোথা থেকে আসে রে ভাই, কোথা থেকে আসে? 78 কোটি টাকার রেলওয়ের জমি সে বিক্রি করে 5 কোটি টাকায়। মির্জা আব্বাস কয় টাকা খাইছেন এখান থেকে? আপনি বলেন না আপনি হচ্ছেন নীতিবান মানুষ, আপনি বলেন না যে আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আপনার শরীরের এমন কোন জায়গায় এমন কোন পশম আছে যেটা দুর্নীতি ছাড়া? আপনার শরীরের বা মুখ থেকে এমন কোন কথা বের হয় সেখানে ভণ্ডামি নাই? আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যার প্রতিটি কণার ভিতরে পাপ ঢুকে নাই? বাংলাদেশের মতো জায়গায় শহীদবাগ ওই এরিয়ায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন, দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে। আপনি রেলওয়ের 78 কোটি টাকার সম্পদ আপনি বিক্রি করেছেন 5 কোটি টাকায়। এখন আপনি কত পকেটে নিয়েছেন? 2007 সালের 19 মার্চ জনগণের প্রতিবেদনের থেকে জানা যায়, সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুর রেলওয়ে 13 একর জমি প্লট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয়। 2006 সালে ঢাকা শাহজাহানপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা 30 থেকে 40 লাখ, অথচ প্রতি বিঘা জমি মাত্র 40 লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে। আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস, মানে জমির দাম ছিল প্রতি কাঠার দাম ছিল 30 থেকে 40 লাখ প্রতি কাঠা। সেই জমি মির্জা আব্বাস কি করেছে? বিঘা বিক্রি করেছে, প্রতি বিঘা 40 লাখে। আপনাদের সৎ রাজনীতিবিদ মির্জা আব্বাস সৎ রাজনীতিবিদ, এবং সে আপনাদেরকে সততার বাণী শোনায়। সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয় এই মির্জা আব্বাস। অর্থাৎ কি জানেন? একটা চোর, একটা মিথ্যাবাদী, একটা ভণ্ড, একটা চরিত্রহীন শুয়োর আপনাদেরকে চোরকে সেটা জানায়। দর্শকবৃন্দ, আমি যেই অভিযোগগুলো আপনাদের সামনে উত্থাপন করলাম, যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি বললাম, এখন এগুলো কি জাস্ট আমার মুখের কথা? বাংলাদেশ রেলওয়েতে আপনারা যোগাযোগ করুন, বাংলাদেশ রেলওয়ের কাগজপত্র ঘাটুন, কমলাপুর, শাহজাহানপুর এসব জায়গায় আপনারা চেক করেন। আপনারা যদি যান, এই যে আজকের আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আপনি কি জানেন রেলওয়ের ওখানে সবচেয়ে মির্জা আব্বাস কাকে দিয়ে বাংলাদেশ রেলওয়ের জমি দখল এবং টেন্ডারবাজি কন্ট্রোল করে? আপনারা কি জানেন?
আব্বাসের এক ভাগ্নে আছে, তার নাম কালু। আপনারা কালুর কাছে যান, আপনারা খুঁজে দেখেন। বাংলাদেশ ল এনফোর্সমেন্টের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, আপনারা বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডারবাজি হয় সেখানে মির্জা আব্বাসের নিজের ভাগ্নে নাম কালু, সে ওখানকার গডফাদার। মিনিমি মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তার আপন ভাগ্নে ওখানে টেন্ডারবাজি করে। এবং বিআইডব্লিউটিএ, এডুকেশন এবং রোডস এসব জায়গার চাঁদাবাজি টেন্ডারবাজি হয় মির্জা আব্বাসের এপিএস, মির্জা আব্বাসের এপিএস না পিএস, ওর আবার এপিএস এবং পিএস আছে, তার নাম সোহেল। তার এপিএস সোহেলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। আপনাদের একটা কথা মনে আছে, হাসিনা শেখ বলেছিল তার কোন পিয়ন 400 কোটি টাকার মালিক না ড্রাইভার, খেয়াল আছে দর্শকবৃন্দ? আপনারা কি জানেন মির্জা আব্বাসের যে পিএস না এপিএস সোহেল কয়শো কোটি টাকার মালিক? আপনারা কি জানেন দর্শকবৃন্দ? আপনারা কি জানেন যে তার ভাগ্নে কালু কত হাজার কোটি টাকার মালিক? আপনারা কি জানেন? আপনারা কি জানেন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত? তো মির্জা আব্বাসের ভাগ্নে কালু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, মির্জা আব্বাসের এপিএস সোহেল যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে মির্জা আব্বাসের দিকে আপনারা একটু তাকান। তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম, আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম, তখন বিএনপির আরেক মির্জা যে ক্রাইম সিন্ডিকেট, কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায় বিএনপির মহাসচিব, সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো। অর্থাৎ এক চোরকে আরেক চোর ডিফেন্ড করতে এলো, এক বেঈমান আরেক বেঈমানকে ডিফেন্ড করতে এলো। ওই লোকটাকে তাকিয়ে দেখুন শেষে কি বলে। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় শুয়োরের বাচ্চা? মিল্টন না কি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, শুয়োরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন। তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। আমি জানি এই কথাটা এখন আমাকে গালিগালাজ শুনতে হবে, আমি জানি। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে সেগুলো আমরা যারা পজিটিভ পলিটিক্স করি, আমরা যারা ইতিবাচক রাজনীতি করি, আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি, আমরা ভাঙতে চাই না, আমরা গড়তে চাই। আমরা যারা সৃজনশীলতার রাজনীতি করি, আমরা শুধু ভেঙে দিতে চাই না। মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে, তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। তো মির্জা আব্বাসকে উনি ডিফেন্ড করতে আসলেন, মির্জা আব্বাসকে উনি যথাযোগ্যভাবে ডিফেন্ড করলেন, কিন্তু একটা কাজ করেন নাই। আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি, কি প্রসঙ্গে দিয়েছি, এই সাবজেক্টটা কোনো মাথা ঘামান নাই। আমি যখন এই ধরনের মির্জা আব্বাস সম্পর্কে কথাবার্তা বলি, নিউ ইয়র্কে বাংলাদেশের পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন নামের এক সাংবাদিক, যাকে কিছুদিন আগে আমি গালিগালাজও করেছি, এই খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসের একটা কথাকে কোট করেছে। মির্জা আব্বাস বলেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার, কোন রিফর্ম আমরা মেনে নেব না। আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব। এখন কথা হচ্ছে, গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন প্রকার রিফর্ম করতে পারে নাই।
বিএনপি 2 বার বা 3 বার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই। কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, আমানুল্লাহ আমান, এসব সালাউদ্দিন এদের মতো রক্তচোষা মির্জাফর যখন তাদের মধ্যে থাকে, তো যখন এই ধরনের আলাপ আলোচনা হয়, এই আলোচনার মধ্যে খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে। শুনুন খালেদ মহিউদ্দিন কি বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের, ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনার একটা কথা মনে করাই দিই, আপনার আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন। তো খালেদ মহিউদ্দিন এই বিষয় নিয়ে কথা বলল। আমি খালেদ মহিউদ্দিনকে অন্য একটা বিষয়ে গালিগালাজ করেছি, কিন্তু যেই বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করি। আমি তো বাংলাদেশের দালাল, আপনাদের মনে আছে তো? আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি। আমি বাংলাদেশের দালালি করি রে ভাই। তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য, তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? খালেদ মহিউদ্দিন এই কথা বলল। পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বলল। আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি। যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই, তখন সে প্রেস কনফারেন্সে এই কথা। এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না কচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে, কি এটা একটা নাম, ওটা হলো কি বলে এটাকে, একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে, জারজ মিল্টন, সরি কথা আমি বলে দিলাম, আমার অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আগে, আজকে বলি, এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। মির্জা আব্বাস প্রথম, আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি। আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে, তরতাজা করেছে, দেখতে সুন্দর হয়েছে। খালেদ মহিউদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর,
খালেদ মহিউদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল, ম্যাজিস্ট্রেটের চাকরি, তো দেখতে তখন থেকেই ভালো ছিল। ওর পিছনে মেয়েরা এমনি লেগে থাকতো, ওর চেহারা সুন্দরের দরকার ছিল না। এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে, সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে, কথাবার্তা সে ভালো বলে, সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে, ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে, তাকে প্রডিউস করেছে, তার টাকা খেয়েছে। এখন সালমান রহমান কোথাকার কোন আলা হযরত? সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর, ব্যাংক ডাকাত, দর্শক, খানকির পোলা, শুয়োরের বাচ্চা। এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে, ওই টাকা খাওয়া তো ভালো, ওটা তো হালাল। কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে। খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে? কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চাঁদাবাজি করে, জমি দখল করে, সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা কামাইয়া তো শরীর মোটা করে ডাইরেক্ট শুয়ারের বাচ্চা, এই হারামজাদার বাচ্চা। খালেদ মহিউদ্দিন কি তোর মতো গাবুর হয়েছে, তোর মতো ইতর হয়েছে? শুয়ারের বাচ্চা, যেখানে 1 কাঠা জমির মূল্য 40 লাখ টাকা, খানকির পোলা তুই ওই 1 কাঠা 1 বিঘা ব্যক্তির 40 লাখে। শুয়ারের বাচ্চা, ওই নাকি তোর বাবার পুটকি মারার পয়সা। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা, তুই মিটিং এ গালি দাস। শাওয়ার পোলা, তুই কি একবারও কইছিস যে তোর অপরাধের ফিরিস্তি তুই এগুলা কেমনে করছিস? এই চুতপারানি, চুতপারানি, তুই একবারও রেসপন্ড করিস নাই। তুই কত জমি, রেলের জমি বিক্রি করছিস? তুই একবারও বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস? তুই একবারও বলিস নাই রেলওয়ে টেন্ডারবাজিতে খানকির পোলা তোর বউরে কতবার বিক্রি করছিস? তোর এখন খালেদ মহিউদ্দিনের চেহারা দেখা তোর হিংসা লাগে? হ্যাঁ শুয়ারের বাচ্চা, খালেদ মহিউদ্দিনরে বলবো বটলে ভরে তোর জন্য 1 বটল যেন পেশাব পাঠায় দেয়। শুয়ারের বাচ্চা, তুই খালেদ মহিউদ্দিনের মুখ খা। তো দর্শকবৃন্দ, এই মির্জা আব্বাস তার এই মন্তব্য দেওয়া, মির্জা ফখরুলের এই মন্তব্য দেওয়ার পরে প্যারিস থেকে ওই যে ভদ্রলোক যাকে তাকে খালেদ মহিউদ্দিনকে আমাদেরকে শুয়োর বানাইছে, ওই ভদ্রলোক ছোট্ট একটু কথা বলছে। মির্জা আব্বাসকে গালি দিছে শুয়োরের বাচ্চা বলে, তাই খুব ঘোষা হইছেন। আপনি রাজনীতি করতে আসবেন, গালি খাবেন না? তাহলে মাস্টারি করেছিলেন, ওটাই করেন। ওবামা ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার ছেলে বলে গালি দিছিল। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশ্যার ছেলে বলে গালি দিছে, ওবামাকে সহ্য করতে হয়েছে। দর্শকবৃন্দ, আমি পিনাকি ভট্টাচার্যের রেফারেন্সটা এই জন্য দিলাম। পিনাকি ভট্টাচার্য সৃজনশীল একটা রাজনীতি নিয়ে কথা বলেছে। সে কথাটা কি? কোন দেশের রাজনীতি যারা করে তাদের চামড়া হাতির বা গন্ডারের চেয়েও মোটা থাকতে হয়। এখন আরেকটা কথা, পিনাকি ভট্টাচার্যের কথাকে সম্মান করে পাশাপাশি আমি এ কথাটাও ইন্টারজেক্ট করে আমি বলতে চাই, মির্জা ফখরুলের মতো লোকজনরা সত্যিকার অর্থে যদি নীতিবান হয়, সত্যিকার অর্থে যদি সচ্চরিত্রবান হয়, সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয়, পিনাকি ভট্টাচার্য, খালেদ মহিউদ্দিন অথবা জেকব মিল্টনরা তাদেরকে তো বেশ্যার ছেলে বলবে না, তাদেরকে খানকির ছেলে বলবে না, তাদেরকে বেশ্যা বলবে না। আমরা তাদেরকে সালাম দেব, আমরা তাদেরকে ইজ্জত করব, আমরা তাদেরকে আহ্বান করব। এখন তারা করবে পতিতা বৃত্তি, আর তারা চিন্তা করে ওই পতিতাকে দেখলে আমরা বলবো আসসালামু আলাইকুম। নো ওয়ে, নো ফাকিং ওয়ে। পিনাকি ভট্টাচার্য যখন এই ধরনের কথাবার্তা বলেছে, এর মধ্যে আমি বাংলাদেশ থেকে কয়েকটা কল পেলাম। কয়েকটা কলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো যে এই মির্জা আব্বাস যখন ইলিয়াস আলীকে খুন করার জন্য হাসিনা শেখ, জিয়াউল হাসান, কর্নেল রশিদ এবং কমোডর সোহেলকে নিয়োগ
দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য, ইলিয়াস আলীকে মার্ডারের জন্য। দর্শকবৃন্দ, আমি বলেছি যে ইলিয়াস আলী, হারিস চৌধুরীর শখ হয়েছিল পরিবহন বাণিজ্যে কোন জায়গায় হাত ঢুকানোর জন্য। তো হারিস চৌধুরীর পিছনে মাসল ছিল ইলিয়াস আলী। তো ইলিয়াস আলীকে টার্গেট করেছে মির্জা আব্বাস এবং তার দলের লোকজনরা। এখন মির্জা আব্বাস তখন সিদ্ধান্ত নিয়েছিল যে ইলিয়াস আলীকে সে নিজে খুন করবে নাকি আওয়ামী লীগের যে তার কানেকশন আছে ওই কানেকশনটাকে ব্যবহার করবে। এখন মির্জা আব্বাস পুরোপুরি শিওর ছিল যে তার লোক দিয়ে ইলিয়াস আলীকে খাইয়ে দেবে তারা। হাসিনাকে জিজ্ঞাসা করেছে, হাসিনার সাথে তার প্রতিদিন কথা হয়, পুলিশ কমিশনারদের সাথে তার প্রতিদিন কথা হয়, আলাপ আলোচনা হয়। একটা সিদ্ধান্ত হয় যে না, তারা ইলিয়াস আলীরে খাইয়া দিবে, মির্জা আব্বাস মিডিয়া কন্ট্রোল করবে। হাসিনা সিদ্ধান্ত নিল ইলিয়াস আলীকে গুম করবে এবং খেয়ে দেবে। ইলিয়াস আলীকে গুম করা হলো, ইলিয়াস আলীকে খুন করা হলো। এই গুম এবং খুনের সাথে মেজর জেনারেল জিয়াউল হাসান, কর্নেল রশিদ, কমরেড সোহেল এবং তারেক সিদ্দিকী এরা একত্রে এই কাজটা নিখুঁত ভাবে করেছে। এবং কার ইচ্ছায় করিয়েছে? মির্জা আব্বাস। এই খুনের পিছনে কে? মির্জা আব্বাস। একজন খুনি তার কিছুটা চিহ্ন রেখে যায়। এই খুনি বলেছে তার রিকোয়েস্টে ইলিয়াস আলীকে খুন করার পরে সে আওয়ামী লীগকে বলে যে আমাদের বিএনপির কিছু গুন্ডা পান্ডাই কাজ করছে, তাদেরকে চিহ্নিত করে। দর্শকবৃন্দ, ইলিয়াস আলীকে গুম করার পরে যখন মিডিয়া এটা নিয়ে ক্যাম্পেইন শুরু করলো, ওয়ার ইজ ইলিয়াস আলী, ওয়ার ইজ ইলিয়াস আলী, তার বউ বাচ্চা কাচ্চা কান্না শুরু করলো, সব দিকে কান্না শুরু করলো। যখন এইসব সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, তখন হাসিনা মির্জা আব্বাসকে গণভবনে ডেকেছে, ডেকে বলেছে কি, তোমার চাওয়ার জন্য তোমার যেটা চাওয়া ছিল আমরা সেটা তামিল করেছি, আমরা সেটা পূরণ করেছি, এখন তোমার এটা সামলাও। কিভাবে সামলাবা? মির্জা আব্বাস তখন মিডিয়ায় কনফারেন্সে এই কথা বললেন। নিখোঁজের ৯ বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইলিয়াস আলী গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুক্কায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে একটু ব্যবস্থা করেন প্লিজ। আমার সরকার ইলিয়াস আলীকে গুম করে নাই, এটা মির্জা আব্বাস। ইয়েস দর্শকবৃন্দ, এই মির্জা আব্বাস। দর্শকবৃন্দ, 87-88 সালে মির্জা আব্বাস কুস্কি পরা প্যান্ট পইরা শান্তিনগর বাজারে এসে চান্দাবাজি করছে। সেই মির্জা আব্বাস এখন দর্শন করতে যায় ইস্ত্রি করা জামা কাপড় পইরা। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয় এই হারামির বাচ্চা। এখন তাকে গালি দিলে তার পুটকি কুচকায়া যায়, তারে গালি দিলে। এবং এই গালিটাকে আবার তাকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল আবার আগায় আসে। মির্জা ফখরুলের কোন জায়গায় টান পড়ে। তো মির্জা আব্বাস প্রেস কনফারেন্স করলো। প্রেস কনফারেন্সে সে কয়েকটা বিষয়ে কথা বলল। আমি কথাগুলো লাইন বাই লাইন আপনাদেরকে একটু শোনাই। খেয়াল করে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্র্যাক করতেছে, কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে, তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও, এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও হয় কীভাবে, মুক্তি পায় কিভাবে, তারা কিভাবে মুক্তি পেল? এবং তারা সাজা খাটা এই অবস্থায় একবারে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল।
কি করে সম্ভব? অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে, দেশটার দুরবস্থা হয়েছে। মির্জা আব্বাস 17 বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে, হাজতে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে। আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো, তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে। এই শুয়ারের বাচ্চা, তোর মা তখন কি ভারতীয় কারোর সাথে তোরা জন্ম দিছিল? এই হারামির বাচ্চা, তুই কথা কইতেছিস যে তারা কেমনে মুক্তি পায়, ট্যাগ করাইছে, তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায়? আব্বাস, এই শুয়োর, তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস? মির্জা আব্বাস, দর্শক কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসনামলে ডিজিএফআই তাকে কভার করে রাখতো, এনএসআই তাকে কভার করে রাখতো, সিআইডি ডিবি তাকে কভার করে রাখতো। আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে 5 বার খবর নিত, আব্বাস ভাই ঠিক আছেন? এই মির্জা আব্বাস, ডিবি হারুন 5 বার 7 বার 10 বার মির্জা আব্বাসের খবর নিত। এই মির্জা আব্বাসের, যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায়। আওয়ামী লীগ আর বিএনপি তোমরা তো গিভ অ্যান্ড টেক খেলতেছো ভারতের মিনিমি হিসাবে। মির্জা আব্বাস, তোমার মতো বেশ্যারা বিএনপিটাকে তো ক্যাপচার করে রেখেছো বেশ্যাবৃত্তি করার জন্য। কারণ ওই যে কইছো না তোমরা ঢাকায় বাড়ি, ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি, বদমাইশি, ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার। তোমার মতো লোকজনরা দিয়েই তো হরতাল হয়, যেমন মোহাম্মদপুরের মকবুলরে দিয়ে আওয়ামী লীগের কাজ হয়, কাজ হইতো না? তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে। তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদেরকে দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে, হয় নাই? তো তোমার মতো বাল ছোলরা কেমনে বাইরেছে? আজকে তুমি কইতেছ আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায়। আজকে যদি তোমার বাসা চেক করা হয়, আমি অবাক হব না। তোমার বাসায় যদি কাউয়া কাদেরের পায়, আমি অবাক হব না। মির্জা ফখরুলের বাসায় যদি আওয়ামী লীগের লোকজন থাকে, তুমি জিজ্ঞাসা করতেছো আওয়ামী লীগের লোকজন কেমনে বাইরেছে, কেমনে ট্যাগ করছে? ওকে, এরপরে আবার মির্জা আব্বাস কি বলে, ওরা ওই যে ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। যে সারা জীবন চাঁদাবাজি করছে, মির্জা আব্বাস চাঁদা ভুলতে পারে না। কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি তোগো টাকা লাগলে আমি চাঁদা তুইলা দিব। ওর ব্যবসায়ী হইছে চাঁদা, ও চাঁদা ভুলতে পারে না। ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেশতা আসে, কইবো আজরাইল তোমার চাঁদা লাগবে, আমি চাঁদা দেই। ওর নাম হইছে চাঁদা আব্বাস। সারা জীবন খাইছে চাঁদা। ও চাঁদার বাইরে বুঝে কিছু? কি বলে চাঁদা, চাঁদা তুলে দিব মনে। আমার যদি চাঁদা লাগে, পিনাকির যদি চাঁদা লাগে, খালেদ মহিউদ্দিনের যদি চাঁদা লাগে, ও চাঁদা তুলে দিব। আবার এই কথার পরে টের পেয়ে গেছে যে আমি তো চাঁদার কথা কইয়া ফেলাইছি, আমি যে চাঁদা আব্বাস এটা তো আমি কইয়া ফেলাইছি। তাড়াতাড়ি ওইটা সরানোর জন্য কয় আমারও পয়সা আছে, আমি আমার পয়সা থেকে দেব। দর্শক বৃন্দ, ঠান্ডা মাথায় একটা কথা বল, কে ইউটিউব থেকে পয়সা বানায় আর কে বানায় না, আমি এটা নিয়ে কথা বলবো না। একটা কারণে কথা বলবো না, কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অন্যায় না, আর কেউ যদি ইউটিউবের পয়সা নিয়ে এমপ্লয়ি চালায়, লোকজনদের দেয়, সেটাও অন্যায় না। তারা তো দেশের টাকা চুরি করে না রে ভাই। তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, 1 কোটি টাকার সম্পদ 2 টাকায় বিক্রি করে না। তারা তো পোস্টিং বাণিজ্য করে না। তারা ইউটিউব দিয়ে পয়সা বানায়। হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস? তারা কি তোমার মতো চুরি করবে, তোমার মতো চাঁদাবাজি করবে, তোমার মতো শেষামি করবে, নাকি তোমার মতো রাস্তাঘাটে কালুরে পাঠাইবো, তোমার বাইনা কালুরে পাঠাইবো, তোমার এপিএস সোহেলরে পাঠাইবো? কোনটা? বলদের বাচ্চা বলদ। কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায়
তোরে চুলকায় কেন? তোরে ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কে? তারা ইউটিউব থেকে বানায়, ফেসবুক থেকে বানায়, কিন্তু তারা তোর মতো চোর না, তারা তোর মতো চাঁদাবাজ না, তারা তোর মতো খুনি না, তারা তোর মতো বেশ্যা না। শুকুরের গোষ্ঠী এরা, এবং এরা কখনোই এরা সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। আপনারা অপেক্ষা করেন, কদিন পরে তারা ইউনূস সাহেবকে ধরবে। আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে, কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনূস সাহেবকে ধরবে। দর্শকবৃন্দ, সাজানো বাগান, সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন? ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে এই মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে, এর মতো খানকি এবং বেশ্যাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে। আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব। আমি পিরাকির ভাষায় বলবো, ওই সাজানো বাগান খানকির পোলা জয় বাংলা করে দেব। ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে। খানকির পোলা শুয়োরের বাচ্চা, ওটা সাজানো বাগান না, ওটা উলঙ্গ বাগান মদ করতে জন্য, ওটা চাঁদাবাজদের বাগান, কুত্তার বাচ্চা তোদের জন্য, খানকি বাকিদের জন্য এটা বেশ্যা বাড়া বানাইছিস কুত্তার বাচ্চারা বাংলাদেশের রাজনীতিতে। ওটাকে আমাদের জয় বাংলা করতে হবে। শুয়োরের বাচ্চা, ওটারে তোর সাজানো বাগান, তোর পাশার মধ্যে ঢুকাবো তোর সাজানো বাগান। সাউয়ার পোলা বান্দি। এখন তারা কি করতেছে? বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়ামী লীগের সঙ্গে, ব্র্যাকেট করার চেষ্টা করতেছে। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই। বিএনপি জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা বুঝতে হবে। আব্বাস, সব কুত্তার বাচ্চারা কোনো একটা সময় মানুষ হওয়ার চেষ্টা করে। তোর এই কথাটা ঠিক যে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ট্রু। এখন তোরে বলি মির্জা আব্বাস, জিয়াউর রহমান উনি চিন্তা করেছিল that each and every single Bangladeshi has to become nationalist. If we fail to become nationalist, the existence of Bangladesh is not going to be sustainable. এটা ছিল জিয়াউর রহমানের উক্তি। কুত্তার বাচ্চা, এখন তোর এইটা বলতে ইচ্ছা করলো, তোর এটা বলতে ইচ্ছা করলো যে বিএনপির জন্ম হয়েছে এই রেফারেন্স? জিয়ার যুগে যদি তোর মতো খানকির পোলা নেতৃত্ব আসতো, তোর পুটকির মধ্যে পিস্তল লাগাইয়া জিয়া গুলি করাইতো। তোর মনে নাই ছাত্র নেতা হাসমত্রে কেমনে দোয়েল চত্বরে জিয়া ফালাইয়া দিছে তোর মতো চান্দাবাজি করার জন্য? এখন আর একটা কথা, তোর মতো লোককে দর্শকবৃন্দ, গিভ মি আ সেকেন্ড প্লিজ। দর্শকবৃন্দ, সরি দর্শকবৃন্দ, ইম্পর্টেন্ট একটা কল ছিল, আমাকে পিক আপ করতে হয়েছে। তো সে বলছে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ট্রু। কারণ ওখানে তোর মতো বেঈমান তো তখন ছিল না, মির্জা ফখরুলের মতো বেঈমান তো তখন ছিল না, আমির খসরু মাহমুদের মতো বেঈমান তো তখন ছিল না, সালাউদ্দিনের মতো বেঈমান তো তখন ছিল না, সালাউদ্দিন এবং এইসব শুয়োরের বাচ্চারা সামাওয়াত তো তখন ছিল না। তোর মতো লোক আব্বাস, দর্শকবৃন্দ আপনাদেরকে আমি এই কথাটা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ, আমি আপনাদেরকে লাইন ধরে বলি, পঙ্কজ সরণ, হর্ষবর্ধন শ্রীংলা, রিভা গাঙ্গুলি দাস, বিক্রম দোরাইস্বামী, প্রণয় কুমার ভার্মা, এদের সাথে একাধিকবার ভারতীয় হাইকমিশনে গিয়ে এরা কথাবার্তা বলে এবং গত 17 বছরে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য শতবার এদের সাথে দেখা হয়েছে, বিহাইন্ড দ্য সিন কথা বলেছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছে, তাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে। আর আজকে সে বলে সে নাকি বিএনপি করে খুব উদ্ধার করে ফেলছে বাংলাদেশকে। এখন দর্শক বিন্দু, আমি একটা কথা বলি, বিএনপির জন্ম হয়েছে ভারত বিরোধিতা করে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য। বিএনপির জন্ম হয়েছিল জনগণের রাজনীতি করার জন্য। বিএনপির জন্ম হয়েছিল ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, যেটা জিয়া রহমান সাহেব জীবন দিয়ে প্রমাণ করে গেছেন হি ওয়াজ এ প্যাট্রিয়ট। এখন 17 বছর
আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিভাবে? হাসিনা শেখ এবং তাদের প্রেসক্রিপশনটা ছিল বিএনপির প্রেসিডিয়াম থেকে আমাদের 10 থেকে 12 জনকে কিনতে হবে, এবং যেহেতু আন্দোলনটা বা হরতালটা যদি ইগনাইট করে মহানগরীতে অর্থাৎ ঢাকায় এবং চিটাগংয়ে, তাহলে এখানকার লোকগুলাকে আমাদের কিনতে হবে। এখন দর্শকবৃন্দ আপনারা বুঝবেন, যেহেতু বিএনপি হরতালের জন্য, অবরোধের জন্য, লোক জড়ো করার জন্য ব্যবহার করতো মির্জা আব্বাসকে, সাদেক হোসেন খোকাকে, আব্দুল আওয়াল মিন্টুকে, মোহাম্মদ সালামকে, তো তারা চিন্তা করলো এই লোকগুলোকে আমরা কিনে ফেলি। এই লোকগুলোকে তারা কিনে ফেললো টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, তাদের ইচ্ছাতে খুন হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, বিএনপির বহু নেতাকে গুম করেছে, খুন করেছে, হাজতে পুরেছে মির্জা ফখরুলের নির্দেশে, মির্জা আব্বাসের নির্দেশে, আমির খসরু মাহমুদের নির্দেশে, সালাউদ্দিন টুকুর নির্দেশে, ইকবাল হোসেন টুকুর নির্দেশে, সানা ওবায়দের নির্দেশে, রুমিন ফারহানার নির্দেশে, আমানুল্লাহ আমানের নির্দেশে এরা লোকজনদেরকে এভাবে মিসইউজ করেছে। আপনারা কান্নাকাটি করেছেন বিএনপির নেতা কর্মীরা, আমি হাজতে পড়ে মারা যাচ্ছি। বিএনপির নেতা কর্মীরা পাট খেতে, ধান খেতে ঘুমাইছে, পুলিশের পিটানিতে মারা গেছে, মির্জা আব্বাস কিছু করে নাই। যখন দেখছে আন্দোলন গোস টু দা পিক, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুলের থিওরি ছিল পুলিশকে ডেকে আমাদেরকে তাড়াতাড়ি হাজতে ঢুকাই দেন, আমাকে হাজতে ঢুকাইলে আমরা এই ঝামেলার মধ্যে নাই। এবং বিএনপির বেগম জিয়া এবং তারেক জিয়াকে সরাসরি জানানো হয়েছে লোক দিতে পারবো না, লোক আসতেছে না, মাইরা ফালাইব। আসল কাহিনী কি জানেন? ওরা ঢাকায় হরতাল করতে দিবে না অন বিহাফ অফ আওয়ামী লীগ। এখন এই কাজটা করেছে তখন, এখন কি করছে? এখন একটা কাজ করছে, এখন আওয়ামী লীগের কাছ থেকে এত বেনিফিট এই লোকগুলো নিছে, তখন এটার গিভ এন্ড টেক আছে না। এখন মির্জা ফখরুল কি করতেছে? তার ভাই ফয়সাল আমিনরে দিয়া ঠাকুরগাঁও চৈশা বেড়াইতেছে, ভাই রে ভাই, মুরগির গু পর্যন্ত টোকায় আনতেছে মির্জা ফখরুল। আর নিজে ফেরেস্তার মতো একটা চেহারা লইয়া, ইদানিং তার চেহারা দেখলে মনে হয় কি জানেন? ছোটবেলা আমার এক বেটা চুল কাটতো, লোকটার নাম ছিল সুশীল, ওরে দেখলে আমার মনে হয় গৌরাঙ্গ। তার থুকপা দেখলে আমার মনে হয় ও গৌরাঙ্গ, আমার চুল কাটতে আসছে। তার কথাবার্তা দেখেন, শুনেন, বিরক্তি লাগে, জাস্ট রুচিতে শুনে বোধ হয় না এই কুত্তার বাচ্চা বাংলাদেশের বিএনপির মহাসচিব। ঠিক আছে, এখন তারা এটা নিয়ে কথা বলে, শুনেন। আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ, যেটা শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন, ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে, কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো, এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো, একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না? আপনারা দেখেন নাই 3 তারিখে, 3 তারিখে আগস্টের 3 তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল, মিটিং করেছিল, এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল, তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তার মুখে কোনো শব্দ নাই, তারাও বলে না। আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর ভিত্তি করতেছে, যারা নাম বলবো না আমি, আমাদের স্নেহাসপদ, আমি এর বলছি না, আমরা বলছি না, তার যারা লেজুর ভিত্তি করতেছে, আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে, ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায়। তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না। আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী, আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের, তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, এখন বিএনপির বিপক্ষে সমস্ত, আমাদের এখানে অনেকেই আছেন আপনারা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না। সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে। কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল। এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে।
আব্বাস, তুমি এই যে বলেছে ব্যবসায়িক একটা মহল হাসিনাকে উৎসাহিত করেছে খুন করার জন্য, তুমি ফাইনালি স্বীকার করলা। তাহলে ইলিয়াস আলীকে খুনের উৎসাহিতটা তো তুমি দিয়েছো, রাইট? তুমি তো এইমাত্র বললা যে ব্যবসায়ীরা হাসিনাকে উৎসাহিত করেছে খুন করতে এবং হাসিনা খুন করছে। ইলিয়াস আলীকে খুনের দায়িত্বটা তাহলে তোমার ঘরে আসে। ইলিয়াস আলীকে খুন করা তোমার জরুরি ছিল, কারণ পরিবার ইলিয়াস আলী এবং হারিস চৌধুরী তোমার প্লেটে হাত দেওয়া ধরছিল। তো ইলিয়াস আলীকে সরানো তোমার জন্য জরুরি ছিল। তুমি হাসিনাকে ব্যবহার করেছো এবং ব্যবহার করে ইলিয়াস আলীকে গুম করিয়েছো, খুন করিয়েছো, এবং পরবর্তীতে মিডিয়া এসে তুমি বলেছো হোয়াট অ্যান ইডিয়েট, তুমি বলেছো আমার সরকার ইলিয়াস আলীকে মারে নাই। আরো একটা কথা, আব্বাস বলেছে যে রাজনীতিবিদদের নিয়ে কথা বলি আমরা নাকি পার্সোনালি, আমি অন্য কারো ভাউচ ধরবো না, আমি রাজনীতিবিদদের নিয়ে কথা বলি, কারণ রাজনীতিবিদদেরকে বলা হয় আইন প্রণেতা। একটা দেশের সিস্টেম নির্ভর করে আইন প্রণেতাদের উপরে, কিন্তু এমন কিছু আইন প্রণেতা যারা নিজেরা খুনি, নিজেরা ধর্ষক, নিজেরা চোর, নিজেরা চাঁদাবাজ, তাদেরকে দিয়ে যখন আইন প্রণয়ন করানো হয় তো তাদেরকে আমার সমালোচনা করতেই হবে। এখন তারা এই মির্জা আব্বাস বলতে চাচ্ছে যে আমরা রাজনীতিবিদদের অ্যাটাক করছি কিন্তু ব্যবসায়ীদের অ্যাটাক করি না। আব্বাস, আমি বাংলাদেশের ভূমিদস্যু শাহ আলমকে নিয়ে বহুবার কথা বলেছি যে ওই পতিতার ছেলে, ও ছিল একটা বেশ্যার দালাল। ও যখন প্রথম বসুন্ধরা করেছে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট, আই এম টকিং অ্যাবাউট 1988-89, তখন শাহ আলমকে কেউ চিনত না, ও ছিল চেটের বাপ। শাহ আলম ব্যবসা করতে করতে, ভূমি দস্যুতা করতে করতে এই পর্যায়ে ঠেকেছে। তোমার মতো আর এক কুত্তার বাচ্চা, আর এক খানকির ছেলে সালমান রহমান, তাকে আমি কন্টিনিউয়াসলি সমালোচনা করি। ব্যবসার নামে এই কুত্তার বাচ্চার আসল ব্যবসা বাংলাদেশের ব্যাংক ডাকাতি, বাংলাদেশের ব্যাংক চুরি। এই শুয়ারের বাচ্চার কাজ হলো বাংলাদেশের ব্যাংক চুরি। তোমার মতো, তুমি যেমন জমি চুরি করো, তুমি যেমন চাঁদাবাজি করো, তুমি যেমন পরিবহন ব্যবসা থেকে ধান্দাবাজি করো, আমি তো কাউকে ছাড়ি নাই রে ভাই। বাংলাদেশি দালাল আমি। আমার বাপ চুরি করলো, আমার বাপরে বলবো এই বেটা চোর। আমার দৃষ্টিতে একটা চোর সে তো চোর, একটা ডাকাত সে তো ডাকাত, একটা খুনি সে তো খুনি, তার ওটাই তার পরিচয়। তো সেক্ষেত্রে আমার যা বলার আমি তো তা বলবোই। এখন অনলাইনে যারা অ্যাক্টিভিজম করে তাদের ভিতরে কেউ যদি শাহ আলমের কেনা গোলাম হয়ে থাকে, দ্যাটস বিটুইন দেম। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি জানিও না, এবং এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এখন শাহ আলমের বিচার চায় না, শাহ আলমের খুনি ছেলেদেরকে গ্রেফতারের বিচার চায় না, দ্যাট ইজ ট্রু। কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, তারা শাহ আলম সম্পর্কে কথা বলতে চায় না, তারা আনভির সম্পর্কে কথা বলতে চায় না, তারা বসুন্ধরা সম্পর্কে কথা বলতে চায় না। এখন তারা যদি বসুন্ধরা থেকে টাকা খায় সেটা তাদের মধ্যে, কিন্তু বসুন্ধরার ওইখানে আমি তো দেখেছি শামসুজ্জামান দুদু যাইয়া কেলাইয়া কেলাইয়া হাসে। আমি তো দেখেছি বসুন্ধরার ওখানে মির্জা ফখরুল যাইয়া কেলাইয়া কেলাইয়া হাসে। আমি তো দেখেছি তুমি নিজে কেলাইয়া কেলাইয়া হাসো। আমি তো বিএনপির বহু নেতাদের দেখেছি পাশার কাপড় উদলা করে চাটাচাটি করতে থাকো আনবির এবং শাহ আলমকে। এটা কিসের নমুনা রে আব্বাস? কথা বলার আগে একটু কি চিন্তা করে দেখেছো তুমি সাংবাদিক সম্মেলনে কি বাল নিয়ে কথা বলতে বসছো? খেয়াল করে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্র্যাক করতেছে, কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে, তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও, এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও মুক্তি পায় কিভাবে? তারা কিভাবে মুক্তি পেল? এবং তারা সাজা খাটা এই অবস্থা একবারে। আমি এই কথাটা বলেছি আব্বাস, তুমি যেমন আওয়ামী শাসন আমলে তুমি যেমন জামাই আদরে ছিলা, মির্জা
ফখরুল যেভাবে জামাই আদরে ছিল, আমির খসরু মাহমুদ যেভাবে জামাই আদরে ছিল, সামাও বায়েদ যেভাবে জামাই আদরে ছিল, রুমিন ফারহানা যেভাবে জামাই আদরে ছিল, ঠিক আওয়ামী লীগের লোকজনরাও এখন জামাই আদরে আছে, কারণ তোমরা আছো ওখানে। তো তোমরা যদি ওখানে থাকো, তারা জামাই আদরে কেন থাকবে না? দর্শক বিন্দু, একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলছি, এরপরে দেখবেন মির্জা আব্বাস, মির্জা ফখরুল বা বিএনপির লোকজন, ও বাই দ্য ওয়ে আমার আর একটা কথা বলতে হবে, সে বলছে আমি মির্জা ফখরুলকে গালি দিয়েছি, সে বলেছে আমরা মির্জা আব্বাসকে গালি দিয়েছি, এবং বলেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে আমি গালি দিয়েছি। দর্শকবৃন্দ, আমি এটাকে অস্বীকার করি না, আমি সবাইকে গালি দিয়েছি ফর ওয়ান রিজন। আমি দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে বলেছি যে আপনি আজাইরা যে ভাষণ দিতে উঠেন, এ ধরনের ভাষণ না দিয়া কনস্ট্রাকটিভ একটা পলিসির উপরে আপনি ভাষণ দেন। আপনার ফরেন পলিসি কি হবে, আপনার শিল্পনীতি কি হবে, আপনার এডুকেশন নীতি কি হবে, আপনার অর্থনীতি কি হবে, আপনার বাণিজ্য নীতি কি হবে, এগুলো নিয়ে কথা বলেন। কিন্তু তারেক রহমান সাহেব এগুলো নিয়ে কথা বলার ইচ্ছা থাকলেও তার চারপাশে বসে আছে আব্বাসের মতো কতগুলো রক্তচোষা জোক সাপ, কতগুলো বসে আছে। এই শুয়ারের বাচ্চারা তাকে ওখানে ঘিরে বসে আছে। যেমন তার সেক্রেটারি নামধারী সানি নামের এক হারামজাদা আছে, সে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের জমি দখল করায় আর চাঁদাবাজি করে এবং নমিনেশন বিক্রি করে কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়ায়, এই সানি। এবং তার আশেপাশে কতগুলো তার স্পিচ রাইটার আছে, একটা কুত্তার বাচ্চা, এমন কিছু গর্দব গার্বেজ যেসব লেখে, এগুলো বলার মতো না। তো আমি তারেক রহমানকে বলছি এগুলো বাদ দেন, এইসব কুত্তার বাচ্চাদের পাশ থেকে সরান, আপনি জিয়ার সন্তান। আমি জিয়া বেগম, জিয়া এবং তারেক রহমানের আটমোস্ট সমালোচনা করি একটা কারণে, কনস্ট্রাকটিভ সমালোচনা করি, যাতে তাদের নেতৃত্ব আরো স্ট্রং হয়, যাতে বিএনপি সত্যিকারের বিএনপি হিসাবে দাঁড়িয়ে যায়, সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে সমর্থ হয়। কিন্তু বর্তমানে যে বিএনপি আছে, এই বিএনপি বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা তো দূরের কথা, তাদের পাতলুন তারা রক্ষা করতে পারবে না। অফকোর্স আমি সমালোচনা করেছি। কেন সমালোচনা করেছি শুনবেন? আমি আপনাদেরকে শুনাই আমি কেন বিএনপিকে সমালোচনা করেছি। আমার মুখ থেকে শোনার দরকার নাই, যার মুখ থেকে শোনার ওইটাই শুনে। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। শুনেছেন দর্শক বৃন্দ, শুনেছেন বেগম জিয়া কি বলেছে? বেগম জিয়ার এই বলা যে বেঈমানি দালালি, যাদের কিছুই ছিল না, এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে, মির্জা ফখরুল হয়েছে, মির্জা ফয়সাল আমিন হয়েছে, আমির খসরু মাহমুদ হয়েছে, সামাও বায়েদ হয়েছে, সালাউদ্দিন হয়েছে, ভারতীয় নতুন গাবুর সালাউদ্দিন হয়েছে। শুনেছেন? আবার শুনুন বেগম জি আপনাদের সম্পর্কে কি বলছে। এটা আমার কথা না, এটা আমার কথা না দর্শক বৃন্দ, তাদের নেতৃত্ব কথা। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালালি। দর্শকবৃন্দ, বেগম খালেদা জিয়া, তার প্রতি আমার স্যালুট। জনাব তারেক রহমান, আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে রক্ষা করতে হবে। আপনার দলকে এসব রাহত থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ ব্রিড, যারা আপনার দলকে কনস্ট্রাকটিভ ওয়েতে রান করবে। আপনার চারপাশে যেসব বটতলার উকিল আছে, এসব শুয়ারের বাচ্চাদের লাথি মেরে বের করেন। বাংলাদেশে মির্জা ফখরুলের মতো লোক, মির্জা আব্বাসের মতো লোক, এদের সামনে আপনি সেফ না। আপনি হচ্ছেন বিএনপির সবে ধন নীলমণি, আপনি বাংলাদেশের জিয়ার একমাত্র উত্তরসূরি এই মুহূর্তে। এরা আপনার মতো লোককে খেয়ে ফেলবে। দেখছেন হাসিনাকে যেভাবে 17 বছর তারা লালন পালন করেছে, হাসিনা তাদেরকে কি দেয় না, সব দিয়েছে, কিন্তু এরাই এখন হাসিনাকে সবল মেরে দেবে, খুন করে ফেলবে।
তারেক রহমান সাহেব, আপনি হাসিনার চেয়ে 10,000 গুণ ভালো। আপনার দল আওয়ামী লীগের চেয়ে 20, 25, 100, 1000 গুণ ভালো, কারণ জিয়ার তৈরি দল এভাবে নীতিহীন, আদর্শহীন হয় না। এখন এটা আপনার দায়িত্ব। মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের দিয়ে আপনার রাজনীতি চলবে না। আপনার দলের এই বুভুক্ষ লোকগুলোকে দল থেকে বের করেন, দল থেকে ক্লিন করেন। এই বুড়ো হাবড়া চুতিয়া লোকজনদেরকে দল থেকে বের করে দেন। এদেরকে রেখে আপনার দল চলবে না। ও বলছে না যে আমি ওরে গালি দিছি, মির্জা ফখরুলকে গালি দিছি, আপনাকেও গালি দিছি। তারেক রহমান সাহেব, আমি আপনাকে কি গালি দিছি এটা মির্জা আব্বাসের রেফারেন্সের দরকার নাই। আমার চ্যানেলে গেলে, আমরাই জনতা আমার চ্যানেলের নাম, ইউটিউবে, ফেসবুকে গেলে আপনার সম্পর্কে আমি কি কি বলেছি প্রত্যেকটা লাইন বাই লাইন আছে। আমি লুকোচ্ছি না। আমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নেয়ার মতো স্টমাক আপনার আছে বলে আমি মনে করি। কিন্তু আপনার দলের যেসব লোকজন আছে, লেসরা, লেসপেন্সার, শুয়োর, রাস্তা টোকায়, চান্দাবাজ, আব্বাস, মির্জা ফখরুল, it's not gonna work. I'm sorry, but it's up to you. You are the captain of the ship. I have nothing to do. আমি বাংলাদেশের দালাল। আপনি এবং আপনার দল যখন ভালো করবেন আমি আপনাকে জিন্দাবাদ দেব, কিন্তু যেই মুহূর্তে আপনি খারাপ কাজ করবেন আমি আপনার পিছনে দাঁড়ায় যাব। আপনার সামনে দাঁড়ায় কি বলতে হবে আমি এটা জানি। মির্জা আব্বাস বলেছে এরা এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আব্বাস, একটা কথা তুই শুনে রাখ, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে, বাংলাদেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে, তারই 14 গোষ্ঠীকে আমি উদ্ধার করব। শুয়ারের বাচ্চা না শুধু, তাদেরকে আর কি কি বলতে হবে আমি ডিকশনারি খুঁজে বের করব। আমার কোনো অসুবিধা নাই তাদেরকে এক এক করে বের করতে। তাদেরকে বের করা, যতক্ষণ বের করা না যাবে ততক্ষণ। এবং রাজনীতিতে আর যারা আছেন তাদের প্রতি আমার একটা মেসেজ, তাদের প্রতি আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ, আপনারা শুনে রাখুন। রাজনীতি করবেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেন। পেটের ভাতের জন্য রাজনীতি করবেন না। যোগ্যতা নিয়ে রাজনীতি করেন, আদর্শ নিয়ে রাজনীতি করেন, নীতির সাথে রাজনীতি করেন, দেশপ্রেমের সাথে রাজনীতি করেন, দায়িত্ব নিয়ে রাজনীতি করেন, ঈমান নিয়ে রাজনীতি করেন। আপনাদেরকে কেউ গালি দিবে না। আমি জেকব মিল্টন আপনাদের পা ছুঁয়ে কদমবুচি করব, আপনাদেরকে আমি গালি দেব না। কিন্তু আমার দেশের বিরুদ্ধে যাবেন, আমার দেশের জনগণের বিরুদ্ধে যাবেন, আপনাদের জন্য আমার হাতুড়ি অপেক্ষা করবেন। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 11টার সময় অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকবৃন্দ, যাবার আগে আরো একটা কথা আবার বলে যাই। মির্জা আব্বাস আমার গালির জবাব দেয়, কারণ টোকাইরা তাই করে, কিন্তু তার উপরে যেসব অভিযোগগুলো আনা হয়েছে একটা অভিযোগেরও সে জবাব দেয়নি। মির্জা আব্বাস, তুই তো বলেছিস তোর বাবা মা শিখায় নাই, এবার তোর বাবা মাকে তুই জিজ্ঞাসা কর, তোর বাবা একজন না তোর বাবা 10 জন? তুই দাঁড়ায় বল, আমি যতগুলো অভিযোগ এনেছি এর সব অভিযোগ মিথ্যা। মির্জা আব্বাস, তুই জেনারেল ওয়াকারের পুটকি চেটে আগস্টের 24 তারিখে তোর বিরুদ্ধে মামলাগুলোকে তুই ডিসমিস করিয়েছিস। ওই ম্যাজিস্ট্রেটটা তোর মামলা ডিসমিস করেছে, যে ম্যাজিস্ট্রেটটা একত্র হয়ে বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছিল। তুই প্রেস কনফারেন্সে এসে তুই একটু বল যে তোর বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা। দর্শকবৃন্দ, একটা কথা আমার মিথ্যা ও প্রমাণ করুক। মির্জা আব্বাস, আপনি একজন বয়স্ক মানুষ, আপনার জন্য আমি একটা সুযোগ দেই। আমি আপনার সম্পর্কে 4 ভাগের 1 ভাগ তথ্য প্রকাশ করেছি, আরো 2 ভাগ আমার হাতে আছে। আমি একটার পর একটা আনতে থাকব। এখন আপনার সুযোগ কোনটা?
আপনার যদি গুড্ডা থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি সব সাহস থাকে, আসেন আমার সাথে এসে ক্যামেরার সামনে কথা বলেন। আই প্রমিস আই উইল গো one subject at a time. আপনাকে কোনো অপদস্থ করা হবে না, আপনাকে কোনো অসম্মান করা হবে না, একটা খারাপ শব্দ ব্যবহার করা হবে না। আপনি যদি পারেন আপনার বিরুদ্ধে প্রত্যেকটা অভিযোগ আমার সাথে আপনি রিবার্ট করেন। আমি যদি দেখি আমি ভুল, আমি স্বীকার করবো আমি ভুল, কিন্তু আমি 99.9% শিওর আমার প্রত্যেকটা ইনফরমেশন 25 বার 30 বার ক্রস চেক করা। আপনি কি বস্তু আমি তা জানি। দর্শকবৃন্দ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।